আজ আমরা দেখব ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন হরর মুভি প্রমিথিউস। গল্পটি ১০,০০০ বছর আগে একটি অবিস্মরণীয় উপত্যকায় শুরু হয়েছিল, যেখানে বিশাল কিছুর ছায়া পৃথিবীতে এসে পড়ে। সেই বিশাল জিনিসটি আসলে একটি মহাকাশযান। জলপ্রপাতের কাছে একজন লোক আসে। ওই লোকটা এলিয়েন। তিনি একটি অদ্ভুত পাত্র থেকে একটি বাটি তুলে নেন এবং এর ভেতরে থাকা পদার্থ পান করেন। তারপর সেখান থেকে স্পেসশিপ চলে যেতে শুরু করে। ওই পদার্থ পান করার ফলে এলিয়েনের শরীর গলে ও ফেটে যেতে শুরু করে, এমনকি তার শরীরের ডিএনএও পর্যন্ত ভেঙে যায়। তারপর সে জলপ্রপাতের মধ্যে পড়ে যায় এবং তার শরীর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পানিতে মিশে যায়। সেই এলিয়েনের ডিএনএ পানির সাথে মিশে একটি নতুন ডিএনএ তৈরি করতে শুরু করে এবং এই নতুন ডিএনএ দিয়েই মানুষের জীবন শুরু হয়। এই ঘটনার ১০,০০০ বছর পর গল্পটি ২০৭৯ সালে আসে। বিজ্ঞানীদের একটি দল স্কটল্যান্ডে কিছু গবেষণা করছেন। এই দলের নেতৃত্বে আছেন ডক্টর হলওয়ে এবং ডক্টর শ। তদন্ত করার সময় ডক্টর শ ৩৫,০০০ বছরেরও বেশি পুরনো একটি গুহা চিত্র আবিষ্কার করেন, যেখানে মানুষকে একটি দৈত্যাকার প্রাণীর উপাসনা করতে দেখানো হয়েছে এবং দৈত্যটি একটি নক্ষত্রপুঞ্জের দিকে নির্দেশ করছেন। গল্পটি ৪ বছর এগিয়ে যায়। পৃথিবী থেকে ৩০০ লক্ষ কোটি কিলোমিটার দূরে প্রমিথিউস নামে একটি মহাকাশযান ১৭ জন ক্রু সদস্য নিয়ে তার গোপন গন্তব্যের দিকে এগিয়ে চলছে। স্পেসশিপের ভেতরে ডেভিড নামে একজন ক্রু সদস্য তার প্রতিদিনের রুটিনে ব্যস্ত। স্পেসশিপের বাকি সব ক্রু মেম্বার ঘুমিয়ে আছে। হঠাৎ মহাকাশযানটিতে একটি তীক্ষ্ণ ঝাঁকুনি লাগে। এটি বোঝায় যে মহাকাশযানটি তার গন্তব্যে পৌঁছেছে। ডেভিড যখন স্পেসশিপের বাইরে তাকায়, তখন সে একটি গ্রহের মতো কিছু দেখতে পায়। তারপর সে দেখতে পায় যে এই প্রকল্পের সুপারভাইজার তার ঘুম থেকে জেগে উঠেছে। সুপারভাইজার তাকে জিজ্ঞেস করে যে তারা সবাই কতক্ষণ ঘুমিয়েছিল। ডেভিড বলেন ২ বছর ৪ মাস ১৮ দিন ৩৬ ঘন্টা এবং ১৫ মিনিট। তিনি ডেভিডকে অন্যদেরও জাগিয়ে তুলতে বলেন। সুপারভাইজার সবাইকে একটি হলের মধ্যে জড়ো করেন এবং সবাইকে একটি 3D মানচিত্র দেখান, যেখানে ওয়েলেন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা পিটার ওয়েলেন উপস্থিত হন। তিনি বলেন যে তিনি এই মিশনের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি এই 3D হলোগ্রামটি ২ বছর আগে রেকর্ড করেছিলেন এবং তারা সবাই এটি দেখছেন। এর মানে হলো যে তারা সবাই তাদের গন্তব্যে পৌঁছেছেন এবং পিটার ওয়েলেন মারা গেছেন। পিটার ডেভিড সম্পর্কে সবাইকে বলে যে আসলে ডেভিড কোনো মানুষ নয়, একজন রোবট। ডেভিড তার কাছে পুত্রের মতো। তারপর তিনি ডক্টর হলওয়ে এবং ডক্টর শ এর সাথে সবার পরিচয় করিয়ে দেন। তিনি তাদের দুজনকেই এই মিশনের দায়িত্ব দেন এবং তাদের মিশনের দায়িত্ব দিয়ে তিনি চলে যান। এরপর ডক্টর হলওয়ে তার উপস্থাপনা শুরু করেন। তিনি পৃথিবীর সর্বত্র পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননের ছবি দেখান। মিশর, সুমেরিয়া, ব্যাবিলনিয়া, মেসোপটেমিয়া এবং সম্প্রতি স্কটল্যান্ডে পাওয়া একটি ৩৫,০০০ বছরের পুরনো গুহাচিত্র। তিনি বলেন এগুলো সবই প্রাচীন সভ্যতা এবং প্রতিটি সভ্যতার মধ্যে শত শত বছরের পার্থক্য রয়েছে। তাদের একে অপরের সাথে যোগাযোগ ছিল না, তবুও সেই ছবিটা যেখানে সেই বিশাল প্রাণীটি নক্ষত্রমণ্ডলের দিকে নির্দেশ করছে, অনুরূপ ছবি প্রতিটি সভ্যতায় দেখা গেছে এবং এই ছবিগুলোতে দেখানো নক্ষত্রমণ্ডলের সাথে মিলে যাওয়া একমাত্র নক্ষত্র যে গ্যালাক্সিতে বিদ্যমান, সেটা পৃথিবী থেকে এত দূরে যে প্রাচীন সভ্যতাগুলো কখনোই এটি সম্পর্কে জানতে পারেনি। আশ্চর্যের বিষয় হলো সেই গ্যালাক্সিতে একটি সূর্য আছে এবং সেই সূর্যকে ঘিরে একটি গ্রহ ঘোরে, যার ৩টি চাঁদ রয়েছে। এর মধ্যে একটি চাঁদে জীবন টিকিয়ে রাখা সম্ভব, অনেকটা আমাদের পৃথিবীর মতো। আর আজ সকালেই তারা সেই চাঁদে পৌঁছে গেছে। ডাক্তার শ আরও ব্যাখ্যা করে বলেন যে ছবিতে দেখানো দৈত্য প্রাণীটি আসলে একজন এলিয়েন এবং তিনি আমাদের মানুষ হিসেবে তৈরি করেছেন এবং এই চিত্রগুলোর মাধ্যমে তারা আমাদেরকে এমনভাবে একটি বার্তা দিচ্ছেন যে আসুন এই নক্ষত্রে আমাদের খুঁজুন। উপস্থাপনা শেষে ডেভিড উভয় ডাক্তারকে সুপারভাইজারের চেম্বারে নিয়ে যায়। সুপারভাইজার উভয় ডাক্তারকে বলে যে তারা যদি এই চাঁদে এলিয়েন খুঁজে পায়, তবে কেউ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। উভয় ডাক্তার তাকে কারণ জিজ্ঞেস করেন, কিন্তু সে তাদের কিছু বলতে রাজি নয়। পরের দৃশ্যে ডেভিড এবং ২ ডাক্তার কথা বলছেন। ডেভিড তাদের বলেন যে তিনি গত ২ বছরে বেশ কয়েকটি প্রাচীন ভাষা বুঝতে পেরেছেন। এখন সে এলিয়েনদের সাথে কথা বলতে সক্ষম। তারপর তারা সেই চাঁদে তাদের মহাকাশযান অবতরণ শুরু করে। এরপর ডাক্তার হলে একটি কাঠামো লক্ষ্য করে। সে কাঠামো কোনোভাবেই প্রাকৃতিক সৃষ্টি বলে মনে হয়নি। তিনি ক্যাপ্টেনকে সেখানে স্পেসশিপ অবতরণ করতে বলেন। সেখানকার বায়ুমণ্ডল ছিল ঠিক পৃথিবীর মতো, কিন্তু কার্বন ডাই অক্সাইড ছিল ৩% বেশি। তাই স্যুট ছাড়া ২ মিনিটের বেশি থাকা মানে নিশ্চিত মৃত্যু। অন্ধকার হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ডেভিড সহ ৬ জনের দলটি বিশাল স্তূপের মতো দেখতে কাঠামোর দিকে এগিয়ে যায়। দলে উপস্থিত ভূতত্ত্ববিদ জানালেন কাঠামোটির ভেতর থেকে ফাঁপা। তারা সবাই সেই কাঠামোতে প্রবেশ করে। তারপর ভূতাত্ত্বিক একটি ড্রোন দিয়ে পুরো এলাকা স্ক্যান করা শুরু করে।
যাতে এটির একটি 3D মানচিত্র স্পেসশিপে ধরা পড়ে আর দলের বাকিরা দেখতে পায়। ডাক্তার হলওয়ে বলেন যে এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাইরের তুলনায় অনেক কম। তিনি বলেন এখানে এমন কিছু আছে যা বাতাস পরিষ্কার করছে। তারপর সে তার হেলমেট খুলে ফেলে, কিন্তু তার কিছুই হয় না, তিনি জীবিত ছিলেন। বাকি সবাইও হেলমেট খুলে ফেলে। ডেভিড কিছু চিহ্ন সহ একটি সুইচ বোর্ড দেখেন। তিনি সুইচগুলোর মধ্যে তার আঙুল চালান। তারপর তারা আলোতে কিছু দৈত্যাকার মানুষের মতো চলাচল আকৃতি দেখতে পায়। এটি একটি 3D রেকর্ডিং ছিল। সেই রেকর্ডিংয়ে সেই দৈত্যরা কোনো একটা ভয় পেয়ে পালাচ্ছেন। সবাই সেই আকৃতির পেছনে দৌড়ায়। একটি আকৃতি দরজার উপর পড়ে যায় এবং দরজা বন্ধ হয়ে যায়, যার ফলে আকৃতিটির মাথা দরজার ওপাশে এবং ধরটি এপাশে কাটা পড়ে যায়। ভূতত্ত্ববিদ সেই দৈত্যাকার প্রাণীটির দেহ দেখে ভয় পেয়ে যান এবং জীববিজ্ঞানীর সাথে মহাকাশযানে ফিরে আসেন। ডাক্তার শ কার্বন রিডিং থেকে জানতে পারেন যে সেই বিশাল প্রাণীটির মৃত্যুর পর প্রায় 2000 বছর কেটে গেছে। এদিকে ডেভিড সুইচ বোর্ডে আঙুল চালিয়ে ডোর কোড রিকোড করে দরজা খুলে দেয়। তারা দেখতে পান যে প্রাণীটির মাথা অপর পাশে পড়ে আছে এবং একটি বিশাল মুখের মূর্তি। সারা ঘরে স্তূপ করে রাখা ছিল অনেকগুলো পিন। মাটিতে কেঁচোর মতো প্রাণী ছিল। ছাদে একটা বিশাল পেইন্টিং ছিল। কিন্তু সেই ঘরে প্রবেশ করার সাথে সাথেই ঘরের পরিবর্তন শুরু হয়। সেখানে রাখা পিনগুলো গলতে শুরু করে এবং সেখান থেকে একটি কালো রঙের তরল প্রবাহিত হতে শুরু করে। ছাদের পেইন্টিংও খারাপ হতে থাকে। ডাক্তার শ বুঝতে পারে যে তারা আসার কারণে ঘরের তাপমাত্রা বদলে গেছে। তিনি সবাইকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলে এবং কাটা মাথাটি একটি বড় পলিথিন ব্যাগে রেখে দেয়। তারপর ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দেয় যে একটি বড় ঝড় আসতে চলেছে, তাই দ্রুত স্পেসশিপে ফিরে আসুন। ডাক্তার আরও সময় চাইলেও সুপারভাইজার তাকে মাত্র 15 মিনিট সময় দেন। এরপরে তিনি স্পেসশিপের দরজা বন্ধ করতে চলেছেন। এখানে ডেভিড নিঃশব্দে তার ব্যাগে একটি পিন রাখে। এটি সবার থেকে লুকিয়ে রাখে। কিছু কেঁচো সেই পিন থেকে বেরিয়ে আসা তরলকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করছিল। তারা সবাই দ্রুত মহাকাশযানের দিকে এগিয়ে যায়। হঠাৎ 200 কিলোমিটার বেগে তাদের পিছু পিছু ঝড় আসছে। এটা কোনো সাধারণ ঝড় ছিল না, এতে সিলিকা কণা এবং হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ ছিল। তারা সবেমাত্র মহাকাশযানে পৌঁছেছে তখন এলিয়েনের মাথা তাদের গাড়ি থেকে বাউন্স করে পড়ে যায়। সেই মাথা তুলতে গিয়ে ডাক্তার শ ঝড়ের কবলে পড়ে। ডাক্তার হলওয়ে ডাক্তার শকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে। তারপর ডেভিড এসে তাদের দুজনকে বাঁচায়। তারা সবাই দেখে যে জীববিজ্ঞানী এবং ভূতাত্ত্বিক তখনও স্পেসশিপে ফিরে আসেনি। প্রকৃতপক্ষে তারা দুজনেই সেই গুহার কাঠামোতে পথ হারিয়ে ফেলেছিল। ক্যাপ্টেন তাদের দুজনকেই বার্তা দেন যে ঝড়ের কারণে তাদের দুজনকেই এই কাঠামোতে রাত কাটাতে হবে। এদিকে কাঠামোর ভেতরে তারা দুজনেই এলিয়েনদের মৃতদেহের স্তূপ খুঁজে পায়। এই লাশগুলো ছিল 2000 বছরের পুরনো। এখানে স্পেসশিপে ডাক্তাররা এলিয়েনের মাথা বিশ্লেষণ করে, যেখানে তারা জানতে পারে যে তারা যা ভেবেছিল এলিয়েনের মাথাটি কেবল একটি হেলমেট, কিন্তু সেই এলিয়েনের মাথা সেই হেলমেটের ভেতরে। তার মাথা পরীক্ষা করে জানা যায় যে এটি ভাইরাসে আক্রান্ত। সেই ভাইরাস সম্পর্কে আরও জানতে তারা সেই ভাইরাস সক্রিয় করে। তারা আরও কিছু জানার আগেই সংক্রমণের কারণে মাথাটি ফেটে যায়। এলিয়েনের ডিএনএ পরীক্ষা করার পর দেখা যায় যে এলিয়েনের ডিএনএ মানুষের ডিএনএ সঙ্গে হুবহু মিলে যায়, যা থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে এই এলিয়েনরা আমাদের পূর্বপুরুষ এবং তারা এলিয়েন ইঞ্জিনিয়ার, যাদেরকে খুঁজতে তারা এখানে এসেছে। অন্যদিকে ডেভিড তার সাথে আনা পিনটি খুলে তা থেকে সামান্য নমুনা বের করে। তারপর সে নমুনাটি ডাক্তার হলওয়ের পানীয়তে মিশিয়ে দেয় এবং অজান্তেই ডাক্তার হলওয়ে সে পানি পান করে। এরপর হলওয়ে ডাক্তার শ এর সাথে দেখা করতে যায়। ডাক্তার শ তাকে বলে যে মানুষ এবং এলিয়েন এই ইঞ্জিনিয়ারদের সন্তান। ডাক্তার শ সন্তানদের কথা বলে কান্নাকাটি শুরু করে, কারণ তিনি অসুস্থতার কারণে মা হতে পারেননি। ডাক্তার হলওয়ে তাকে বোঝানোর চেষ্টা করে এবং তারপর দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। অন্যদিকে জীববিজ্ঞানী এবং ভূতাত্ত্বিকরা ঘুরে ঘুরে সেই কক্ষে আসেন যেখানে পিনগুলো রাখা ছিল। সেই পিন থেকে প্রবাহিত হওয়া কালো তরল সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। হঠাৎ তারা সেই কালো তরলে দুটি সাপের মতো প্রাণী দেখতে পান। প্রকৃতপক্ষে এই প্রাণীগুলো অন্য কিছু নয়, তারা ছিল সেই কেঁচো যারা সেই কালো তরলের সংস্পর্শে এসে এই প্রাণীতে রূপান্তরিত হয়েছে। জীববিজ্ঞানী এটি কেঁচোর কাছাকাছি যান এবং তাকে আদর করছেন। যখন কেঁচো তাকে আক্রমণ করে এবং তার হাত ভেঙে দেয়, তখন ভূতাত্ত্বিক কেঁচোকে ছুরি দিয়ে কেটে ফেলে, কিন্তু সেখান থেকে এসিডের মতো রক্ত বের হয় এবং ভূতাত্ত্বিক খারাপভাবে পুড়ে যায় এবং কেঁচোটি যে জায়গা থেকে কাটা হয়েছিল সেখান থেকে উঠে জীববিজ্ঞানীর স্যুটের ভেতরে চলে যায়। সেই কেঁচোর কারণে দুজনেরই অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। স্পেসশিপে ডাক্তার হলওয়ের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। সে তার চোখের ভেতরে একটি ছোট প্রাণী দেখতে পায়। ঝড় থেমে গিয়েছিল। জীববিজ্ঞানী এবং ভূতাত্ত্বিকরা মহাকাশযান থেকে পাঠানো কোনো বার্তার প্রতিক্রিয়া জানাচ্ছিল না, তাই ক্যাপ্টেন তার দলবল নিয়ে রাতেই দুজনকে নিয়ে আসার জন্য রওনা দেন।
তারা কাঠামোতে পৌঁছে তাদের দুজনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ডেভিড একা একা কাঠামোর অন্য প্রান্তে যায়, যেখানে তিনি একটি গোপন কক্ষ খুঁজে পান। সেই ঘরের চারিদিকে হাজার হাজার পিন সংরক্ষিত ছিল। ডেভিডের স্যুটে লাগানো ক্যামেরার মাধ্যমে সব দেখছেন সুপারভাইজার। তারপর ডেভিড আরেকটি ঘর দেখে। ডেভিড সেই ঘরে প্রবেশের সাথে সাথে তার ক্যামেরা বন্ধ করে দেয়। ওই কক্ষটি ছিল ওই ইঞ্জিনিয়ারদের ঘুমের ঘর। অন্যদিকে ক্যাপ্টেন এবং তার দল জীববিজ্ঞানীর মৃতদেহ খুঁজে পায়। ভূতাত্ত্বিককে কোথাও দেখা যাচ্ছে না। এরপর ডাক্তার হলওয়ের স্বাস্থ্যের অবনতি হয়। তারা সবাই তখনই সেখান থেকে স্পেসশিপের দিকে রওনা দেয়। অন্যদিকে ডেভিড ইঞ্জিনিয়ারদের স্লিপিং চেম্বারে থাকা কন্ট্রোল প্যানেলের কিছু বোতাম টিপে এবং একটি 3D রেকর্ডিং শুরু হয়ে যায়। সেই রেকর্ডিং দেখে ডেভিড বুঝতে পারে যে ইঞ্জিনিয়াররা পৃথিবীতে যাচ্ছিল। তারপরে রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে যায় এবং ডেভিড বুঝতে পারে যে একজন ইঞ্জিনিয়ার এখনো বেঁচে আছেন এবং দীর্ঘ ও গভীর ঘুমে আছেন। স্পেসশিপে পৌঁছানোর সাথে সাথে ডাক্তার হলওয়ের চেহারা পরিবর্তন হতে শুরু করে। সংক্রমণ ছড়ানোর ভয়ে সুপারভাইজার তাকে স্পেসশিপে আসতে বাধা দেয়। ডাক্তার হলওয়েও এতক্ষণে বুঝতে পেরেছেন যে তিনি পরজীবী সংক্রমণের শিকার হয়েছেন এবং সবার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাই সে নিজেই তাকে মেরে ফেলা উচিত বলে চিৎকার করে সুপারভাইজারের দিকে এগিয়ে যায়। ডাক্তার হলওয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখে সুপারভাইজার তাকে আগুনে পুড়িয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। ডাক্তার হলওয়েকে জ্বলতে দেখে ডাক্তার শ খুব উত্তেজিত হয়ে ওঠে। ক্যাপ্টেন তাকে ধরে অচেতন করার ইনজেকশন দেয়। ডাক্তার শয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন ডেভিড তাকে বলে যে সে গর্ভবতী। একথা শুনে ডাক্তার শ হতবাক, কারণ মাত্র 10 ঘন্টা আগে হলওয়ের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছিল এবং 3 মাস আগে সে ঘুমন্ত চেম্বারে দীর্ঘ গভীর ঘুমে ছিল। আর সব থেকে বড় কথা, সে কখনো মা হতে পারবে না। ডেভিড তাকে বলে যে এটি কোনো সাধারণ গর্ভাবস্থা নয়। ডাক্তার শ তাকে তার পেট থেকে ভ্রূণটি বের করতে সাহায্য করার জন্য ডেভিডকে অনুরোধ করে। ডেভিড স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে, এই বলে যে এই ধরনের অপারেশন করার জন্য তাদের কোনো ডাক্তার নেই। ডেভিড তারপর তাকে একটি চেতনানাশক ইনজেকশন দিয়ে ঘুমাতে দেয়। তারপর ডেভিড যখন শকে ঘুমন্ত চেম্বারে নিয়ে যেতে আসে তখন সে পালিয়ে যায় এবং শ সুপারভাইজারের চেম্বারে স্থাপিত অপারেশন থিয়েটার ব্যবহার করে তার অপারেশন করেন এবং পরজীবীকে বের করেন এবং এটি নিষ্ক্রিয় করেন। অন্যদিকে ক্যাপ্টেন একটি সংকেত পান যে ভূতাত্ত্বিক তার মহাকাশযানের বাইরে দাঁড়িয়ে আছে। যখন ক্রুরা তাকে দেখতে বের হয় তখন খারাপভাবে সংক্রমিত ভূতত্ত্ববিদ তাদের আক্রমণ করে এবং বেশ কয়েকজন ক্রু সদস্যকে হত্যা করে। ক্যাপ্টেন কোনোভাবেই তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলে। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে ডাক্তার শ স্পেসশিপের সেই অংশে পৌঁছে যান যেখানে পিটার ওয়েলেনকে ঘুমিয়ে রাখা হয়েছিল। তিনি সম্প্রতি ঘুম থেকে জেগে উঠেছিলেন সেই ইঞ্জিনিয়ারের সাথে দেখা করার জন্য, যাকে ডেভিড জীবিত অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে এসেছিল। আসলে পিটার ওয়েলেন যিনি এই মিশনের অর্থ বিনিয়োগ করেছিলেন যাতে তিনি তার সৃষ্টিকর্তা অর্থাৎ ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করতে পারেন এবং তাদের অমর হওয়ার উপায় জিজ্ঞেস করতে পারেন। ডাক্তার শ ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করতে রাজি হয়। তারপর ক্যাপ্টেন এসে তাকে বলে যে এই গ্রহটি কোনো ইঞ্জিনিয়ারদের বাড়ি নয়, এটি সম্ভবত তাদের সামরিক ঘাঁটি যেখানে তারা অস্ত্র তৈরি করত। সে কালো পদার্থটিও তাদের তৈরি করা জৈবিক অস্ত্র হতে পারে। এটি কোনো না কোনোভাবে তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এখানে থাকা ইঞ্জিনিয়ারদের পতন ঘটিয়েছে। সুপারভাইজার, যিনি আসলে পিটার ওয়েলেনের মেয়ে, তিনি পিটারের ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করার বিপক্ষে। তিনি মনে করেন যে এটি তাদের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু পিটার তার কথা শোনেন না। যাওয়ার আগে ডাক্তার শ ডেভিডকে জিজ্ঞেস করেন যদি পিটারের কিছু হয় তবে কে তাকে প্রোগ্রাম করবে। ডেভিড বলে যে তাহলে সে মুক্ত হবে। তারপর ডেভিড, ডাক্তার শ এবং অন্যরা পিটারকে ইঞ্জিনিয়ারের ঘুমন্ত চেম্বারে নিয়ে যায়। ক্যাপ্টেন যখন সেই গুহার 3D মানচিত্র বিশ্লেষণ করেন তখন তিনি বুঝতে পারেন যে গুহাটি আসলে একটি মহাকাশযান। এদিকে ডেভিড সবাইকে বলে যে ইঞ্জিনিয়াররা পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ কিছু ভুল হয়ে গেছে। প্রকৃতপক্ষে তারা পৃথিবীতে একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন এবং নতুন সৃষ্টির আগে তারা এর মধ্যে বিদ্যমান জীবন, বিশেষ করে মানব জাতিকে ধ্বংস করতে যাচ্ছিলেন। ডেভিড তখন ইঞ্জিনিয়ারকে দীর্ঘ ঘুম থেকে জাগিয়ে তোলে। ইঞ্জিনিয়ারের ঘুম ভাঙলে সেই ইঞ্জিনিয়ারের সাথে তার নিজের ভাষায় কথা বলে। বার্ধক্যের পর মৃত্যু কিভাবে এড়ানো যায় তা জিজ্ঞাসা করেন। ইঞ্জিনিয়ার ডেভিডের মাথাতে আদর করে হাত রাখে এবং তারপর হঠাৎ ডেভিডের শিরচ্ছেদ করে এবং অন্য সবাইকে হত্যা করে। শুধু ডাক্তার শ তার জীবন নিয়ে পালিয়ে যায়। তারপর এলিয়ানটি তার আসনে বসে এবং তার মহাকাশযানটিকে পৃথিবীর দিকে উড়াতে শুরু করে যাতে সে তার অসম্পূর্ণ মিশনটি সম্পূর্ণ করতে পারে। পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করার মিশন সম্পর্কে ডাক্তার ক্যাপ্টেনকে বলে। তিনি বলেন যে ইঞ্জিনিয়ারের মহাকাশযানটিকে পৃথিবীর দিকে যাওয়া থেকে থামাতে হবে। ক্যাপ্টেন বলে যে তার যানটি যুদ্ধযান নয়, কিন্তু ডাক্তার ক্যাপ্টেনকে বলে যে কোনো মূল্যে তাকে পৃথিবীর দিকে যাওয়া ইঞ্জিনিয়ারকে বাধা দিতে হবে। ক্যাপ্টেন তার ক্রুদের অবিলম্বে সুপার ইঞ্জিন চালু করতে বলে
সুপারভাইজার বলে যে তিনি এই সমস্ত কিছুই করতে চান না, এই স্পেসশিপটি তার এবং এটি শুধু তার কথাতে চলবে। ক্যাপ্টেন সুপারভাইজারকে বলে যে তার লাইফ চেম্বার পৃষ্ঠে নামিয়ে দেবে যাতে সে 2 বছর বেঁচে থাকতে পারে। সুপারভাইজার সাথে সাথে লাইফ চেম্বারে ছুটে যায়। ক্যাপ্টেন বাকি ক্রু সদস্যদের লাইফ চেম্বারে যেতে নির্দেশ দেন, কিন্তু অন্য কেউ তা করে না এবং তারপর তারা সবাই আনন্দের সাথে পৃথিবীকে বাঁচাতে ক্যাপ্টেনের সাথে তাদের জীবন উৎসর্গ করতে সম্মত হন। অন্যদিকে ইঞ্জিনিয়ারের মহাকাশযানটি উড়া শুরু করেছিল। ক্যাপ্টেন প্রথমে স্পেসশিপ থেকে লাইফ বোটটিকে আলাদা করে পৃষ্ঠে ছেড়ে দেয় এবং তারপর তার লাইফ চেম্বার সহ সুপারভাইজারকে ছেড়ে দেয়। স্পেসশিপ ইঞ্জিনিয়ারের সুপার ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথেই এটি প্রবল গতিতে ইঞ্জিনিয়ারের মহাকাশযানের সাথে সংঘর্ষ লাগে। একটি বিশাল বিস্ফোরণের সাথে সাথে পুরো মহাকাশযানটি ধ্বংস হয়ে যায় এবং পৃষ্ঠে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় সুপারভাইজার ও ডাক্তারকেও তার কবলে ফেলে। সুপারভাইজার মারা যায়, কিন্তু পাথরের নিচে থাকার কারণে ডাক্তার বেঁচে যায়। তার অক্সিজেন সিলিন্ডারে মাত্র 2 মিনিট অক্সিজেন বাকি ছিল। তিনি অক্সিজেন নিতে ক্যাপ্টেনের বের করা লাইফ বোটে যান, যেখানে তিনি একটি পরজীবী দেখতে পান। ফাঁকা পটের দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে পরজীবীটি আসলে সেই অক্টোপাস যেটি তার গর্ভ থেকে বেরিয়ে এসেছিল। তার গর্ভ থেকে বেরিয়ে আসার পর সে মারা যায়নি, বরং আরো বড় হয়েছে। তারপর ডাক্তার শ ওয়্যারলেস রেডিওতে ডেভিডের ভয়েস শুনতে পায়। সে তাকে বলে যে ইঞ্জিনিয়ার তাকে হত্যা করতে আসছে। ইঞ্জিনিয়ার তখন ডাক্তার শকে আক্রমণ করে। ঠিক তখনই ডাক্তার শ অক্টোপাসের দরজা খুলে দেন। অক্টোপাস ইঞ্জিনিয়ারকে আক্রমণ করে। তাদের মধ্যে ডাক্তার শ তার জীবন বাঁচাতে পালিয়ে যায়। সাহস হারিয়ে ফেলে ডাক্তার শ ডাক্তার হলওয়ের কথা মনে করে কাঁদতে শুরু করে। ঠিক তখনই ডেভিডের কণ্ঠ আবার বেতার রেডিওতে ভেসে আসে। ডেভিড ডাক্তার শয়ের সাহায্য চায়। ডাক্তার শ জিজ্ঞেস করলেন কেন তাকে সাহায্য করা উচিত। তারপর ডেভিড তাকে বলে যে এখানে আরো অনেক এলিয়েন স্পেসশিপ আছে এবং শুধুমাত্র সে জানে কিভাবে সেগুলো উড়াতে হয়। ডাক্তার শ ডেভিডকে সাহায্য করতে আসে। ডেভিড বলে যে তিনি একবার নতুন এলিয়েন স্পেসশিপে পৌঁছলে পৃথিবীতে ফেরার পথ খুব সহজ হবে। ডাক্তার শ বলেন যে তিনি পৃথিবীতে ফিরে আসতে চান না, বরং ইঞ্জিনিয়াররা যেখান থেকে এসেছেন সেখানে যেতে চান। ডেভিড জিজ্ঞেস করেন যে কেন। ডাক্তার শ বললেন যে প্রথমে ইঞ্জিনিয়ার যাদের তৈরি করেছিল তারপর তাদের হত্যা করার চেষ্টা করেছিল। সর্বোপরি তিনি কেন এমন করলেন সে এর কারণ জানতে চায়। ডাক্তার শ পৃথিবীতে তার বার্তা পাঠান যে প্রমিথিউস স্পেসশিপ এবং এর পুরো ক্রু সদস্য ধ্বংস হয়ে গেছে এবং যারা এই বার্তাটি পৃথিবীতে শুনছেন তারা কখনোই এই চাঁদে আসার চেষ্টা করবেন না, কারণ এখানে কেবল মৃত্যু রয়েছে। ডেভিড এবং ডাক্তার তারপর সেই গ্রহে উড়ে যান যেখান থেকে ইঞ্জিনিয়াররা এসেছেন। অন্যদিকে ইঞ্জিনিয়ারের বুক ছিঁড়ে লাইফ বোট থেকে বেরিয়ে আসে এক এলিয়েন। সে ভয়ানক কণ্ঠে চিৎকার করে এবং এখানেই সিনেমাটি শেষ হয়। আশা করি আজকের সিনেমার গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।